পরিসংখ্যানে এগিয়ে থাকলেও বাস্তবে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ। আইনের প্রয়োগ ও সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের তাগিদ বিশ্লেষকদের। গ্যাসের অপচয় রোধে বন্দরনগরী চট্টগ্রামে চালু হতে যাচ্ছে প্রিপেইড মিটার। সংকট নিরসনে পাশাপাশি উপকৃত হবেন গ্রাহকরা, দাবি কর্তৃপক্ষের। নানা কারণে কমছে সমুদ্রগামী দেশীয় জাহাজের সংখ্যা। বিদেশি জাহাজ ভাড়ায় বছরে ব্যয় হয় $5 বিলিয়ন। নীতিমালা পরিবর্তনের দাবি। আর কয়েক ঘন্টা পরই শুরু হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ। শেষ মুহূর্তের জরিপে এগিয়ে হিলারি। এবং আজ বিপিএল এর উদ্বোধনী ম্যাচে চিটাগাং ভাইকিংসের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ বরিশাল বুলস। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শুধু কর্মক্ষেত্রে নারীর প্রবেশ, নারী নির্যাতন বন্ধে আইন, শিক্ষায় অংশগ্রহণ বাড়ানো অথবা দেশের সর্বোচ্চ পর্যায়ে আরোহণের পরিসংখ্যানে সাধারণ মানুষ মনে করেন না নারীর ক্ষমতায়নে খুব বেশি এগিয়েছে বাংলাদেশ। নারীদের জন্য সামাজিক নিরাপত্তা, নারী নির্যাতন বন্ধে আইনের প্রয়োগ, নারীর মতামত দেওয়ার স্বাধীনতা আর অর্থনৈতিক মুক্তি না আসা পর্যন্ত নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ সিডোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব নয়, এমনটাই মনে করেন মানবাধিকার কর্মীরা। সেলিয়া সুলতানার রিপোর্ট। সিলেটের এমসি কলেজে প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে বখাটে বদরুল কুপিয়ে মারাত্মক জখম করে ছাত্রী খাদিজাকে। মাধবপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীর মা বাবাকে পেটানো, একই কারণে মাদারীপুরের কালকিনিতে স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা এবং রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী রিশাকে ছুরিকাঘাত করা হয় নিজের মতামত প্রকাশ করার অপরাধে। শুধু মতামত প্রকাশের জন্যই নয়, সাম্প্রতিক সময়ে দেখা যায় মেয়ে শিশুরাও এক শ্রেণীর পুরুষের বিকৃত মনস্তত্ত্বের শিকার হয়েছে। এছাড়া বিভিন্ন গবেষণায় বলা হচ্ছে 80% নারী শিকার হচ্ছেন পারিবারিক সহিংসতার। ভয়াবহভাবে লক্ষ্য করছি যে যৌন নির্যাতনের জায়গা থেকে কর্মস্থল থেকে শুরু করে ঘরে বাইরে কোথাও নারীরা নিরাপদ নয়। এই শিশুরা যখন বড় হয়ে উঠবে এরা আসলে মানুষ হয়ে উঠতে পারবে না, এরা কোনো না কোনো ভাবে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবে। এই প্রেক্ষাপটে অনেকেই মনে করেন শুধুমাত্র পরিসংখ্যান দিয়েই বলা যাবে না যে নারীর ক্ষমতায়নে অনেক দূর এগিয়েছে বাংলাদেশ। সরকার দলীয় যে কমিটি, সেখানেও কিন্তু দেখা যায় নারীরা অনেক সংখ্যা অনেক কম, অথচ তারা সমান অধিকারের কথা বলে। নারী মুক্তি এখন অনেক দূর। পিএম নারী, আমাদের আপনার স্পিকার নারী, বিরোধী দলের নেত্রী নারী, এইটাতেই দেখে যদি কেউ মন্তব্য করে যে নারীর ক্ষমতায়ন আসছে, বিষয়টা কিন্তু সেরকম নয়। পরিসংখ্যান দিয়ে অনেক কিছু বলা যায়, বোঝানো যায়, কিন্তু প্রকৃত চিত্রটা আসলে সে জায়গায় নাই। রুরাল এরিয়ায় নারীরা তাদের ইনকামের উপর তাদের নিজস্ব কোনো অধিকার নাই। 1979 সালে জাতিসংঘের উদ্যোগে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ সিডো গৃহীত হয়। সিডোর এবারের সম্মেলনে অন্যান্য বিষয়ের সাথে গুরুত্ব পাচ্ছে নারীর উপর নির্যাতনের বিষয়টি। সিডোর প্রত্যেকটা ধারা হলো 2 নম্বর ধারা যদি না র্যাটিফাই করে তাহলে কিন্তু সিডোর কোনো মূল ইয়েটাই নষ্ট হয়ে যাচ্ছে। নারী নির্যাতনটা যেভাবে বেড়ে গেছে এবং আইন থাকলেও আইনের প্রয়োগের জন্য যে বিষয়গুলো নেই, এইগুলো বিষয়গুলো আসবে। এদিকে আইনের প্রয়োগ ও সামাজিক দৃষ্টিভঙ্গি না বদলালে নারীর সম্মানজনক কোনো অবস্থান তৈরি সম্ভব নয় সমাজে বলে মনে করেন এই মানবাধিকার কর্মী। অগ্রগতি রিপোর্ট দেওয়া হয় যে তাদের অনেক ক্ষেত্রে সফলতা, কিন্তু সামাজিক দৃষ্টিভঙ্গির সাথে বাস্তবতার কিন্তু অনেক অমিল রয়েছে। সফলতার জন্য যে কাজগুলো করা খুব জরুরি, অর্থাৎ সমাজের অভ্যন্তরে সচেতনতা তৈরি করা, সমাজের ন্যায্যতা প্রতিষ্ঠা করার জন্য যে কাজগুলো করা দরকার, সেই কাজগুলো কিন্তু এখন পর্যন্ত যেই তিমিরে ছিল সেখানেই রয়ে গেছে। তারা মনে করেন প্রতিকূল পরিবেশে নারীরা যতটা অগ্রসর হচ্ছে, সমাজ ও রাষ্ট্র তার সঙ্গে তাল মিলিয়ে সহায়ক শক্তি হিসেবে দাঁড়াচ্ছে না নারীর পাশে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যদের উপর হামলায় এবং একজনকে হত্যার ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করেছে বাহিনীটির একজন কমান্ডার। এদিকে হামলাকারী শিহাবের প্রকৃত নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি তদন্তকারীরা। তবে বিমানবন্দরের পরিচ্ছন্নতার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান একে ট্রেডার্স জানিয়েছে হামলাকারী কখনোই তাদের প্রতিষ্ঠানের কর্মী ছিলেন না। রোববার সন্ধ্যার ঘটনার পর বাড়ানো হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা। নিয়মিত সদস্যদের পাশাপাশি মাঠে নেমেছে এপিবিএন এর বিশেষ টিম। ঘটনার পর থেকে বিমানবন্দরের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। আর আমাদের এয়ারপোর্ট আর্ম পুলিশের যে সিআরটি টিম,
যেটা ক্রাইসিস রেসপন্স টিম, এটাও বর্তমানে এয়ারপোর্টের নিরাপত্তায় নিয়োজিত আছে। এদিকে বাড়তি নিরাপত্তা আয়োজনকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা। যেহেতু ফরেনার সবাই আমাদের এখানে আসে, সেই অনুসারে সিকিউরিটিটা আরো স্ট্রং হওয়া উচিত বলে মনে করি আমি। এদিকে আসার সময় একটা চেকিং হয়, যে চেকিংটা হয়নি আমাদের ক্ষেত্রে, এটা একটা মিস করেছে, যেটা হওয়া উচিত না। হামলার পর হাতে হাতে ধরা পড়া যুবক নিজের নাম শিহাব এবং স্থায়ী ঠিকানা রাজশাহী বলে দাবি করেছিল। তবে তদন্তকারীরা বলছেন এসব তথ্য সঠিক নাও হতে পারে। তবে হামলাকারী যুবক কখনো এই বিমানবন্দরের পরিচ্ছন্নতার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান AK ট্রেডার্সে কর্মরত ছিল না বলে জানিয়েছেন ওই প্রতিষ্ঠানের ম্যানেজার। শিহাব নামে আমাদের কোনো স্টাফ নাই এখানে, এমনকি আমি কালকে ছবিটাও দেখেছি, ওই ছবিতে আমাদের যে আইডি কার্ড আছে কারো আইডি কার্ডের সাথে মিলে। আমি ছেলেটাকে যখন ধরে নিয়ে যাই তখন আমি সামনে ছিলাম, দেখেছি। সবগুলোই চেক করা হচ্ছে, এমনকি বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনের কাগজগুলো তদন্ত করতেছে। অন্যান্য স্টাফরাও দেখছে, বিভিন্ন সংস্থার লোকজন তাদের সাথে কথা বলছে যে এই ছেলেটাকে তোমরা চিনি কিনা। ওরাও সেম কথাটাই বলছে যে না, আমরা চিনি না। তবে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের একজন কর্মকর্তা অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন AK ট্রেডার্সের 3 সাবেক কর্মীর ছবির সঙ্গে হামলাকারী যুবকের চেহারার মিল পাওয়া যাওয়ায় খতিয়ে দেখা হচ্ছে কোনো চাকরিচ্যুত কর্মী ক্ষুব্ধ হয়ে এই ঘটনা ঘটিয়েছে কিনা। এদিকে এই ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করেছেন আনসার কমান্ডার ইলিয়াস। থানা পুলিশ জানিয়েছে এরই মধ্যে পুলিশের কাউন্টার টেরোরিজম ঘটনাটির তদন্ত শুরু করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিহাব শুধুমাত্র হামলার বিষয়ে প্রশ্ন করলেই অসংলগ্ন উত্তর দিচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসক। কোথায় লাগছে কি লাগছে এটাও সে বলতেছে, যে পায়ে লাগছে, কোথায় কাটছে কি, এখন তার আগে কি করছে, সে কোথায় পড়াশোনা করছে বা সে কি করে, এগুলো সে বলতেছে না। বলে আমি জানি না, আমার কিছু মনে নাই। এখন এইটা সে নিজে বানায় বলছে নাকি, ওটা আমাদের আসলে আরেকটু অ্যাসেস করতে হবে। এদিকে দিনভর জিজ্ঞাসাবাদ করতে আসা বিভিন্ন সংস্থার সদস্যদেরও শিহাব এক এক সময় এক এক কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে জানা গেছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই ঘটনায় শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তবে বিমানবন্দর ব্যবস্থাপনা ও নিরাপত্তা আরো আধুনিক করার তাগিদ তাদের। এছাড়া গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে অনুমোদনহীন অনাহত লোক প্রবেশ ঠেকানো উচিত বলেও মত তাদের। খান মোহাম্মদ রুমিলের রিপোর্ট। রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যুবকের ছুরিকাঘাতে আনসার সদস্যের মৃত্যু ও 3 নিরাপত্তা কর্মীর আহত হওয়ার ঘটনার পর প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক এই বিমানবন্দরটির নিরাপত্তা নিয়ে। এর আগে চলতি বছর শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা ঘাটতির প্রশ্ন তুলে বাংলাদেশ থেকে বিমানে সরাসরি পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য। বিমানবন্দরে যাত্রী ও পণ্যের নিরাপত্তা তল্লাশি করতে একটি ব্রিটিশ কোম্পানিকে নিযুক্ত করা হয়। এই প্রেক্ষাপটে নিরাপত্তা বিশ্লেষকদের মত রোববারের ঘটনাটি বিচ্ছিন্ন, এটিকে কেন্দ্র করে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। গতকাল যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে কিন্তু কোন নেতিবাচক কোনো বার্তা যাওয়া বা এটাকে একটা কোনো শঙ্কার কারণ বা উদ্বেগের কারণ হবে এটি ভাবার কোনোই কারণ নেই বলে আমি মনে করি। কিন্তু প্যাসেঞ্জার হ্যান্ডলিং এখনো অন্যান্য বিদেশে যেরকম করে হয় 2-3 পর্যায়ে একটা চেক হয়, সেটা নাই। সিকিউরিটি না যত বেশি, আমি দেখি যে এটা ম্যানেজমেন্টের সমস্যা বেশি। প্রায় সময় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপিদের ভ্রমণের সময় সংরক্ষিত এলাকায় ঢুকে পড়েন অনেকে। এটি বন্ধে গেল ডিসেম্বরে ভিআইপিদের একটি ডিউ লেটারও দিয়েছিলেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রী, যাতে অনুরোধ করা হয়েছিল বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় একজনের বেশি লোক নিয়ে প্রবেশ না করতে। ডিউ কেন দিতে হবে? ভিআইপি হলে তার পিছনে 50 জনের ঢুকতে হবে, এটা তো সম্ভব। এটা যিনি যাচ্ছেন তার তো দায়িত্ব একটা আছে, ওখানকার যে কর্তব্যরত যারা আছে তাদেরও স্ট্রিক্ট হওয়া উচিত। ভিআইপিরা যখন যায় তখন কিন্তু নিরাপত্তার তল্লাশিটা অত কড়াকড়িভাবে করা হয় না, আমরা যেটা বাস্তবতা আমিও ব্যক্তিগতভাবে দেখেছি। সুতরাং এইখানে বড় ধরনের ঝুঁকি থাকে। এদিকে বিমানবন্দরের এই ঘটনা নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠক ডেকেছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে শাহজালাল বিমানবন্দরের কনফারেন্স লাউঞ্জে এ নিয়ে সংবাদ সম্মেলন করার কথাও রয়েছে বেসামরিক বিমান চলাচল মন্ত্রীর। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় 4 নভেম্বর আটক হওয়া 8 জনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া ভিডিও ফুটেজ দেখে আরো 21 জনকে গতকাল গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ 71-এর প্রতিনিধি দল। অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার ও মন্দিরকে ত্রাণ সহায়তা দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া থেকে জুয়েলুর রহমানের ছবি এবং উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট।
ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দুপাড়ায় হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গঠিত 3টি তদন্ত কমিটি কাজ করছে। পুলিশ বলছে খুব শিগগিরই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে। পুলিশের পক্ষ থেকে একটা, জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা এবং আমার পুলিশ হেডকোয়ার্টার থেকে 3টা তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটি তাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার প্রত্যাহারের পাশাপাশি আমরা আরো সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখছি। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযুদ্ধ 71 এবং হেফাজতে ইসলামের প্রতিনিধি দল। এ সময় তারা ক্ষতিগ্রস্তদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই একই মিলে এই যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি। এই মাটির মধ্যে আমাদের সবার রক্ত মিশে গেছে। এইখানে যদি কারোর সাথে কোনো কিছু অন্যায় করা হয়, সবাই যাকে অন্যায় করা হবে অন্যদের উপর অন্যায় করা হচ্ছে। এটা যেন না হয়, এটা করতে আমরা যা কিছু করার তাই করব। এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়া হিন্দুপাড়ায় হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত 51টি পরিবারকে 114 বান্ডিল টিন এবং নগদ 3,14,000 টাকা সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। নাসিরনগর উপজেলা কার্যালয়ের সামনে ক্ষতিগ্রস্তদের হাতে এসব তুলে দেওয়া হয়। আমার 3জন লোক মার গেছে, 2 লক্ষ টাকা নিচ্ছে, 8 ভরি স্বর্ণ নিচ্ছে, আমার মেয়ের বিয়েগুলো পিছিয়ে গেছে। যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা, ওই পরিমাণ হিসাব করলে আমরা ওই টিনে কিছুই হবে না। এর আগেও এক দফা সকলকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে, সকলকেই। জেলা প্রশাসন প্রদান করেছে, আমাদের এখানকার আরো অন্যান্য সংস্থা আরো অনেকেই প্রদান করেছেন। আজকে আমরা দিচ্ছি কাউকে 3 বান্ডিল, কাউকে 2 বান্ডিল, এবং তার প্রতি বান্ডিলের পিছনে কেউ 9,000 টাকা, কেউ 6,000 টাকা পাচ্ছেন। আমরা মন্দিরগুলিকেও সাহায্য করেছি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার 5 দিন পর আবারও হিন্দুপাড়ায় আগুন দেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে 2টি মামলা দায়ের করেছে। ইতিমধ্যে এসব মামলার তদন্ত শুরু হয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সময় সংবাদে আরো থাকছে, যাত্রী চাহিদা মাথায় রেখে বাড়ছে ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ট্রিপ। ইমিগ্রেশন সিস্টেমেও আসছে পরিবর্তন। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় জোর প্রচারণায় নেমেছেন প্রধান 2 প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিন্টন। তাদের প্রধান লক্ষ্য ভোটারদের ভোট দেয়ায় উৎসাহিত করা। সবশেষ জরিপগুলোয় সামান্য ব্যবধানে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন সাবেক ফার্স্ট লেডি। জরিপ প্রতিষ্ঠানগুলোর তথ্য মতে হিলারি নিশ্চিতভাবে 268টি ইলেকটোরাল কলেজে সংখ্যাগরিষ্ঠতা পাবেন, অন্যদিকে ট্রাম্প পাবেন 204টিতে। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন তুষার আব্দুল্লাহ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের 2 প্রার্থী কিন্তু এখন শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত, এবং আজ প্রচারণার শেষ দিনে ডোনাল্ড ট্রাম্প 5টি এবং হিলারি ক্লিন্টন 3টি অঙ্গরাজ্যে প্রচারণা চালাবেন। এবং নানা রকম যে জরিপ, সেই জরিপে কিন্তু এখন পর্যন্ত 3-4 পয়েন্টে এগিয়ে আছেন হিলারি ক্লিন্টন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে হিলারি ক্লিন্টন খুব সামান্য ব্যবধানে হয়তো শেষ পর্যন্ত জিতেই যাবেন। সর্বশেষ নর্থ ক্যারোলিনা থেকে যে খবরটি পাওয়া গিয়েছে, সেখানে বলা হচ্ছে যে সেখানে হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি একদম অবস্থান করছেন। এখানে হিলারি ক্লিন্টন যদি সেই অঙ্গরাজ্য জয়ী হতে চান, তাহলে তাকে নির্ভর করতেই হবে আফ্রো আমেরিকানদের উপর। এবং এই যে 2 জন প্রার্থী যে 270 সংখ্যাটির পিছনে ছুটছেন, সেখানে কিন্তু জরিপে পূর্বাভাস হচ্ছে যে 268টি পাবেন হিলারি ক্লিন্টন এবং 204টি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে উইকিলিক্স হোক আর যে কোনো ভাবেই হোক, হিলারি ক্লিন্টন কিংবা ডোনাল্ড ট্রাম্প তাদের বিরুদ্ধে, তাদের বিষয়ে যদি কোনো রকমের স্ক্যান্ডাল এই শেষ মুহূর্তে প্রচার হয়, প্রকাশিত হয়, সেটাও এই নির্বাচনের এই শেষ মুহূর্তে এসে খুব একটি কাজে লাগবে না। আর যদি নিরাপত্তার কথা বলি, নিরাপত্তা আনুষ্ঠানিকভাবে কোনো নিরাপত্তার বিষয়ে সতর্ক করা হয়নি, তবে আল কায়দার হুমকির বিষয়ে সতর্ক আছে মার্কিন প্রশাসন। এবং রাশিয়া যে বলেছে যে তারা সাইবার আক্রমণ করবে, সেই বিষয়ে সতর্ক আছে। কোন প্রার্থী তাদের সমর্থকদের কতটা ভোট কেন্দ্রে হাজির করতে পারছেন, তার উপর কিন্তু নির্ভর করছে মঙ্গলবার রাতে কার মুখে হাসি ফুটবে।
তুষার আব্দুল্লাহ, নিউ ইয়র্ক। বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে জাহাজ রপ্তানি করলেও আমদানি রপ্তানি পণ্যের সিংহভাগ পরিবহন করে বিদেশি জাহাজ। এতে জাহাজ ভাড়ার পেছনে বছরে ব্যয় হওয়া $5 বিলিয়ন পুরোটাই চলে যাচ্ছে বাইরে। জাহাজ মালিকরা জানেন, বিশ্ব শিপিং ব্যবসায় মন্দা, ফ্ল্যাগ প্রোটেকশন আইনের যথাযথ ব্যবহার না হওয়া এবং বিদেশি বন্দরে বিভিন্ন খরচের জন্য ফান্ড ট্রান্সফারের জটিলতা সহ নানা কারণে সমুদ্রগামী দেশীয় জাহাজের সংখ্যা কমছে। এজন্য সরকারি নীতি সহায়তা চান সংশ্লিষ্টরা। আমরা এই প্রতিবেদনটি জানতে চলে যাব, তবে এই মুহূর্তে আমাদের বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিমানবন্দরের কনফারেন্স হলে ব্রিফ করছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রতিনিধিরা আছেন এবং অ্যাপসেকের প্রতিনিধিরা এখানে আছেন। আমরা আজকে এখানে এসছি, আলাপ করেছি যে সম্প্রতি গত পরশুদিন সন্ধ্যা 6:40 6 তারিখে সন্ধ্যা 40 এখানে একটি ঘটনা সংঘটিত হয়, যেটা স্বাভাবিকভাবেই আমাদের বিমানবন্দরের নিরাপত্তার প্রশ্নে উদ্বেগ সৃষ্টি করেছে। ঘটনাটি এরকম, একটু আপনাদেরকে বলতে চাই যে আমাদের এখানে উত্তর দিকে যে ড্রাইভওয়েটা আছে, যে পার্কিং লট যেটা আমাদের রয়েছে, তার ওখানে যে নামার জন্য যে ড্রাইভওয়েটা রয়েছে, সেই নামার ড্রাইভওয়েতে সেখান থেকে একজন ব্যক্তি, তিনি ওখান থেকে যখন উপরে উঠতে চেষ্টা করছিলেন তখন সেখানে কর্মরত আনসার তারা বাধা দেন, এপিবিএন বাধা দেন। কারণ ওই রাস্তা দিয়ে কেবলমাত্র আইডেন্টিটি নিয়ে যারা স্টাফ রয়েছে, এর বাইরে কেউ এই রাস্তা দিয়ে ব্যবহার করতে পারেন না। কিন্তু সেই বাধাকে উপেক্ষা করেই এই ব্যক্তি সে উপরের দিকে যখন চলে আসতে থাকে এবং তখন সেখানে যখন তাকে ধর বলে তাকে ধরার জন্য চেষ্টা করে, তখন সে ছুরি বের করে এবং ছুরি বের করে সেই 4 নম্বর গেট দিয়ে, তাই না, 4 নম্বর গেট দিয়ে ঢোকার চেষ্টা করেছিল ভিতরে, ডিপার্চারের ভিতরে, যে আমাদের ভিতরে যে এয়ারপোর্টের মধ্যে অংশে ঢোকার চেষ্টা করে। তখন সেখানকার কমান্ড আনসার যে ছিল সে তাকে বাধা দেয়, তার নাম হচ্ছে সোহাগ। সে আনসার বাধা দেয় এবং বাধা দিয়ে তাকে যখন জাপটে ধরার চেষ্টা করে, তখন সে ছুরি দিয়ে উপজীবনী আঘাত এনে সেখানে তাকে রক্তাক্ত অবস্থায় সে পড়ে যায়, সে আর ধরে রাখতে পারে না। তখন সেই ব্যক্তি 4 নম্বর থেকে দৌড়িয়ে 3 নম্বর গেট দিকে ঢোকার চেষ্টা করে এবং এই সময় ছিল সবচেয়ে ফ্লাইটের সর্বোচ্চ কাল, ফলে এখানে যাত্রীর সংখ্যা ছিল প্রচুর এবং এই যাত্রীর সংখ্যা প্রচুর থাকার কারণে যেটা বলা যায় যে ওইখানে গেটে ন্যাচের একটা আতঙ্ক, একটা হুড়োহুড়ির পরিস্থিতির সৃষ্টি হয়। খুব স্বাভাবিকভাবেই আমাদের যারা কর্তব্যরত এপিবিএন যারা ছিলেন এখানে, তাদের পক্ষে তাকে কোনো প্রকার গুলি করে বা অন্য কোনোভাবে তাকে নিবৃত্ত করা এটা সম্ভব ছিল না, এই কারণে যে তাহলে পরে এখানে প্রচুর ক্যাজুয়ালিটি হয়ে যেত। তারপরেও তাকে বোধহয় পা লক্ষ্য করে গুলি করা হয় এবং সেই গুলিটা অবশ্য মিস হয়ে যায়। তখন ভিতরে সে ঢুকে যায়, 3 নম্বর দিয়ে ঢুকে যাওয়ার পরে তখন তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে, বিশেষ করে ট্রলি দিয়ে আটকিয়ে তাকে ফেলে দেওয়া হয়। কিন্তু মজা হচ্ছে যে তাকে এতবার মারা হয়েছে, কিন্তু সে তার কোনো বিকার বা কোনো ধরনের কোনো যে আছে এটা কিন্তু মনে হয়নি। এখন এই অবস্থায় স্বাভাবিকভাবেই আমাদের এখানে নিরাপত্তার ব্যাপারটি, এই প্রশ্নটা আমাদের সামনে এসে যায়। আমি আপনাদের যে কথা বলতে চাই সেটা হলো যে আমরা আজকে যে রিভিউ করলাম, সেই রিভিউতে এটা আমরা স্পষ্ট আমাদের কাছে যে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা আমরা গত বেশ কিছুদিন ধরে গড়ে তুলেছি, সেই ক্ষেত্রে কোনো ঘাটতি আছে বলে আমরা মনে করছি না। কেন মনে করছি না, তার কারণে একটা কথা বলবো যে এই ঘটনাটি কিন্তু ঘটেছে পেরিফেরিতে, অর্থাৎ আমাদের বাইরে। এবং আমি আপনাদের একটা জিনিস জানাতে চাই যে পৃথিবীর, আমি এর মধ্যে আমরা জাপান, ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্ডিয়া বিভিন্ন জায়গায় এয়ারপোর্টগুলো পরিদর্শন করেছি, কোথাও কিন্তু এন্ট্রেন্সের বাইরে, এয়ারপোর্টে এন্ট্রেন্সের বাইরে রাস্তায় কোনো চেকিং কিন্তু হয় না। কিন্তু আমাদের এখানে প্রায় 3 দফা চেকিং হয়। প্রথমে ফার্স্ট পেরিফেরি একটা চেকিং করে,
তারা যদি ব্যর্থ হয় তাহলে সেকেন্ড চেকিং করে এবং লাস্টে এসে থার্ড এবং ফোর্থে এসে তারা তখন এটার ব্যবস্থাটাকে করে এবং শেষ নিরাপত্তা ব্যবস্থাটা সেখানে তারা গ্রহণ করে। সেদিক থেকে বলবো যে আমাদের এখানে এই জায়গায় ব্যবস্থাটি যথাযথ রয়েছে বলে আমরা মনে করি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঘটনাটি যখন ঘটেছে তখন আমাদের যে কর্মী যারা ছিলেন আনসার এবং এবিবিএন তাদের অ্যালার্টনেস আমাদেরকে সাহায্য করেছে এভাবে যে তারা তাদের জীবন দিয়ে হলেও তারা কিন্তু এটাকে ঠেকিয়েছেন। আমরা আজকে আমাদের মিটিংয়ের শুরুতে আমাদের সেই আনসার সদস্য সোহাগের মাগফিরাত কামনা করেছি এবং আমি আপনাদের জানাতে চাই ইতিমধ্যে আমাদের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের তরফ থেকে তার পরিবারের জন্য 1 লক্ষ টাকা এবং আমার তরফ থেকে আমি তার পরিবারের জন্য 1 লক্ষ টাকা এই অনুদান আমরা ঘোষণা করেছি এবং এই অনুদান তাদেরকে শীঘ্রই তাদের পরিবারের হাতে এটা তুলে দেওয়া হবে এই ঘটনার কিছুটা তদন্ত শেষ হওয়ার পরে। এর বাইরে যারা আহত সদস্যরা রয়েছে তাদের চিকিৎসার ব্যাপারে সিভিল এভিয়েশন এই ব্যাপারে তারা দায়িত্ব নেবেন এবং তাদের স্ব প্রতিষ্ঠান তো অবশ্যই দায়িত্ব নেবেন। আমি যে কথা বলতে চাই যে আটককৃত যে ব্যক্তি যে ঘটনা ঘটিয়েছে এখনো কিন্তু তার পরিচয় আমাদের কাছে এটা নিশ্চিত নয়। একটি পত্রিকায় এসছে যে এখানকার যে ক্লিনিং কোম্পানি তাদের একজন কর্মী বলে তাকে অনেকেই বলেছেন। এটা ঠিক যে ক্লিনিং কোম্পানির যে কাপড় থাকে সেই কাপড় সে পরে বিভ্রান্ত করেছে, কিন্তু ডাটাবেজে এ পর্যন্ত যা পাওয়া গেছে এখন পর্যন্ত যা পাওয়া গেছে তাতে এই ক্লিনিং কোম্পানির সাথে বা তাদের কোনো কর্মী এখানে আছেন এটা এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি। তবে আমাদের বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে ডাটাবেসগুলো অন্যান্য এখানে যারা এজেন্সিগুলো কাজ করেন তাদের সবার ক্ষেত্রে এই ডাটাবেসগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে এবং আমরা আশা করি শীঘ্রই আমরা এই ব্যাপারে কি বাইরের লোক ভিতরের লোক এটা আমরা প্রমাণ করতে পারবো। আর অন্যদিকে এর সাথে অন্য কোনো ধরনের কানেকশন আছে কিনা সেটা পুলিশ ইতিমধ্যে তদন্তের ভার নিয়েছেন এবং পুলিশ সেই তদন্ত তারা করবেন এবং সেই পুলিশ বাহিনী আমাদের আপনারা জানেন যে দক্ষতার সাথেই তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের যে ঘটনাগুলো ঘটছে তাদের সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করছেন। আমরা আশা করি যে এখানে এই ঘটনার সাথে অন্য কোনো সম্পর্ক আছে কিনা সে ব্যাপারটাও তারা খুঁজে বের করতে তারা সক্ষম হবেন। আরেকটা কথা বলতে চাই যে আমাদের এখানে আজকে যে ঘটনাটা ঘটেছে এটা আমাদের সবার উদ্বেগের কারণ কোনো সন্দেহ নাই, কিন্তু আমি আপনাদের জানাতে চাই যে আজকের পৃথিবীতে যেখানে সমস্ত এভিয়েশন সিকিউরিটি ইজ এ ভেরি সেন্সিটিভ ইস্যু, সেখানে এই সম্প্রতি সময়কালে আপনার ঘটনা ঘটেছে নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্টে আপনার বন্দুকের গুলি ছোড়ার ফলে হোল এয়ারপোর্টকে ইভাকুয়েট করতে হয়েছিল, ভিতরে সেটা বাইরে না, ভেতরে সেটা তারা করেছিল। এর আগে ইস্তাম্বুলে আপনার এই ঘটনা গত 3 দিন আগে বোধহয় ইস্তাম্বুলে ঘটেছে এবং ব্রাসেলসে আপনারা জানেন যে সেখানে রীতিমতো একেবারে আক্রমণ হয়েছিল, জঙ্গি আক্রমণ হয়েছিল। সুতরাং এই ব্যাপারে বাংলাদেশ আমি বলবো যে নিরাপত্তার প্রশ্নে অনেক বেশি সচেতন এবং নিরাপত্তার প্রশ্নে অনেক বেশি দক্ষতার সাথে এবং যোগ্যতার সাথে বাংলাদেশ কাজ করছে। আমি অ্যাসিওর করতে চাই আমাদের প্রেসকে এবং আমাদের দেশবাসীকে এবং সঙ্গে সঙ্গে এই সাথে বাংলাদেশ এই এয়ারপোর্টের সাথে যেহেতু বিশ্বের বিভিন্ন বিষয় এখানে জড়িত রয়েছে এভিয়েশনের, তাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের এয়ারপোর্টে এই ধরনের ঘটনার চেষ্টা হতে পারে কিন্তু তাকে প্রতিহত করার মতো যে সক্ষমতা, যে যোগ্যতা এবং যে আন্তরিক প্রচেষ্টা এটা আমাদের সেটা অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে। আমরা একই সঙ্গে ইতিমধ্যে প্রত্যেক এজেন্সি তাদের তদন্ত কমিটি তারা করেছেন এবং তদন্ত কাজ করছেন। সিভিল এভিয়েশনের তরফ থেকে একটি তদন্ত টিম কাজ করছেন, কিন্তু আমি আজকে আমরা এখানে স্থির করেছি যে আমাদের মেম্বার অপারেশনের নেতৃত্বে বিভিন্ন এজেন্সিগুলোর যে তদন্ত কার্যক্রম রয়েছে কোঅর্ডিনেট করে একটি সামগ্রিক তদন্ত রিপোর্ট যাতে প্রকাশিত হয়, সুতরাং তার নেতৃত্বে বিভিন্ন এজেন্সির প্রতিনিধিদের নিয়ে আরেকটি তদন্ত কমিটি তারা কাজ করে
আরও কিভাবে আমাদের সুপারিশ করা যায়। ইতিমধ্যে এখানকার ডিজিএফআই যিনি প্রতিনিধি তিনি অনেকগুলো সুপারিশ দিয়েছেন, এনএসআই এর প্রতিনিধি সুপারিশ দিয়েছেন, এবং আমাদের আনসার কমান্ডাররাও আনসার যে পরিচালক যারা আছেন তারাও কিছু সুপারিশ দিয়েছেন, পুলিশের তরফে কিছু সুপারিশ এসছে। এই সুপারিশগুলোকে সমন্বিত করে আমাদের এই নিরাপত্তা ব্যবস্থাকে আরও কীভাবে উন্নত করা যায় তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। তবে আমি সাংবাদিক বন্ধুদেরকে জানাতে চাই যে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে আমরা যে কোনো সময়ের চাইতে নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট এটি আমাদের যে কার্যক্রমের ক্ষেত্রে আমরা সন্তুষ্ট, এবং আমরা আশা করব যে আপনারাও এই ব্যাপারে নির্বিঘ্নভাবে নিশ্চিন্ত মনে আপনাদের যে রিপোর্ট যখন করবেন তখন এই ব্যাপারটিও আপনারা সামনে দিয়ে আসতে সক্ষম। দর্শক, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিমানবন্দর কনফারেন্স হলে ব্রিফ করছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। আমরা এতক্ষণ ছিলাম সরাসরি সেখানে। শুনেছেন ত্বক কিছু বলছে। বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে জাহাজ রপ্তানি করলেও আমদানি রপ্তানি পণ্যের সিংহভাগ পরিবহন করে বিদেশি জাহাজ। এতে জাহাজ ভাড়ার পেছনে বছরে ব্যয় হওয়া $5 বিলিয়ন পুরোটাই চলে যাচ্ছে বাইরে। জাহাজ মালিকরা জানান, বিশ্ব শিপিং ব্যবসায় মন্দা, ফ্ল্যাগ প্রোটেকশন আইনের যথাযথ ব্যবহার না হওয়া এবং বিদেশি বন্দরে বিভিন্ন খরচের জন্য ফান্ড ট্রান্সফারের জটিলতা সহ নানা কারণে সমুদ্রগামী দেশীয় জাহাজের সংখ্যা কমছে। এজন্য সরকারি নীতি সহায়তা চান সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। আংটাডের প্রকাশিত আন্তর্জাতিক মেরিটাইম ট্রান্সপোর্ট রিপোর্ট অনুসারে আন্তর্জাতিক রুটে সমুদ্রপথে পণ্য পরিবহনকারী জাহাজের সংখ্যা 1,35,000। এর মধ্যে বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা মাত্র 36টি। দেশীয় জাহাজ কম থাকায় গেল বছরে সমুদ্রপথে বাংলাদেশের $70 বিলিয়ন বাণিজ্যের জন্য বিদেশি জাহাজের ভাড়া বাবদ ব্যয় হয়েছে কয়েক বিলিয়ন ডলার। মেরিন অ্যাফেয়ার্স ইউনিটের কর্মকর্তারা জানান, এতে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা যেমন বাইরে চলে যাচ্ছে, তেমনি সমুদ্রগামী দেশীয় জাহাজ না থাকায় মেরিন ক্যাডেটরা প্রশিক্ষণ নিতে পারছে না। আনুমানিক আমরা প্রায় $5 বিলিয়ন উপরে শুধু ভাড়া বাবদ দিয়েছি। কিন্তু আমাদের যদি সত্যিকার অর্থে জাহাজ থাকতো এবং আমরা যদি এই $5 বিলিয়ন প্লাস একটা বড় অংশ দেশে রেখে দিতে পারতাম, তাহলে জিডিপির একটা প্রবৃদ্ধির একটা বড় অংশ এখান থেকে আসতো। আমরা যদিও চাচ্ছি যে ক্যাডেটদেরকে বিদেশে পাঠাতে, আমরা কিন্তু বিদেশে পাঠাতে পারতেছি না। সংশ্লিষ্টদের অভিযোগ, আমদানি ও রপ্তানি পণ্য পরিবহনে দেশীয় জাহাজ প্রাধান্য না পাওয়া, ফান্ড ট্রান্সফার জটিলতা সহ নানা সমস্যার কারণে সমুদ্রগামী দেশীয় জাহাজের সংখ্যা ক্রমশ কমেছে। বাংলাদেশি পতাকাবাহী জাহাজ বাংলাদেশি কোনো পণ্য আমদানি বা রপ্তানির ক্ষেত্রে প্রায়োরিটি পাবে। বিভিন্ন ধরনের আইন কানুন বাইপাস করে হোক, দেখা যায় যে বাংলাদেশের জাহাজগুলো সেই মালগুলো না পেয়ে বিদেশি জাহাজরা পেয়ে যাচ্ছে। জাহাজ যদি বাইরে থাকে তেল কিনতে হয়, বাংকার কিনতে হয়। আমরা এখান থেকে টাকা পাঠানো ইজ সো ডিফিকাল্ট। গভর্নমেন্টের যেসব প্রতিবদ্ধকতা আছে আইন কানুন, এগুলোকে শিথিল করে দেওয়া। তবে পণ্য পরিবহনের সাথে যুক্ত ফ্রেট ফরওয়ার্ডারদের মতে দেশীয় শিপিং কোম্পানিগুলো যোগাযোগ নেটওয়ার্ক দুর্বল হওয়ায় তারা এ ব্যবসায় টিকতে পারছে না। বাংলাদেশি ফ্ল্যাগ ভেসেলে বিভিন্ন জায়গায় কাজ করছেন, তারা যদি যেই রুটগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয়, ধরেন চায়না, বাংলাদেশ বা ফার ইস্ট থেকে এখানে আসা এবং ফিডারিং টু কলম্বো এবং সিঙ্গাপুর, অন্যান্য যদি ভেসেল অপারেট করে, আমি অবশ্যই মনে করি যে তারা সফলকাম হতে পারবেন। 2013 সালে সমুদ্রগামী দেশীয় জাহাজের সংখ্যা ছিল 72টি। ক্রমাগত লোকসানে গত 4 বছরে অর্ধেক জাহাজের স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দেয় মালিকরা। বর্তমানে বেশ কিছু বড় শিল্প গ্রুপ নিজস্ব শিল্পের কাঁচামাল আমদানির জন্য জাহাজ কিনলেও বাণিজ্যিক পণ্য আমদানি হচ্ছে বিদেশি জাহাজেই। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। গ্যাসের অপচয় রোধে এবার চট্টগ্রামে প্রিপেইড মিটার বসাতে যাচ্ছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। আগামী বছরের শুরুর দিকে পর্যায়ক্রমে এই সেবা দেয়া হবে নগরীর 60,000 গ্রাহককে। এই পদ্ধতিতে গ্যাস সংকট নিরসনের পাশাপাশি উপকৃত হবে গ্রাহকরা। সরকার ও জাপানি সংস্থা জাইকার অর্থায়নে এই প্রকল্পে ব্যয় হবে 247 কোটি টাকা। আশরাফুল আলম মামুনের ছবি ও শফিকুল আলমের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। রান্না হোক বা না হোক, বাসাবাড়িতে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা নতুন কিছু নয়। এমনকি গ্যাস পুড়িয়ে কাপড় শুকানোর দৃশ্য চোখে পড়ে হরহামেশা। ব্যবহার কম বা বেশি যাই হোক, গ্রাহককে মাস শেষে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয় বলে বাসাবাড়ি থেকে কলকারখানা সব জায়গায় হরদম চলে জাতীয় সম্পদ গ্যাস অপচয়ের মহোৎসব। এ অবস্থায় গ্যাসের অপচয় ঠেকাতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি চট্টগ্রামে বসাতে যাচ্ছে গ্যাসের প্রিপেইড মিটার।
যত টাকা আমরা ঢুকাবো গ্যাস ইউজ করার জন্য আমরা অতটাই গ্যাস ব্যবহার করব, এতে করে একদিকে আমাদের গ্যাসের বাড়তি অপচয়টা হচ্ছে না। ইউজের পরে বুঝতে পারবো যে গভর্নমেন্ট আমাদেরকে কতটা এই ব্যাপারে সুবিধা দিচ্ছে বা আমরা কতটা সুবিধা পাচ্ছি। আমরা তো আগে 650 টাকা 2 চুলার জন্য দিতাম, এখন প্রিপেড সিস্টেম করলে ভালো হবে। 200 টাকার গ্যাস কিনবো, 200 টাকার জ্বালাবো। প্রিপেইড পদ্ধতিতে নির্দিষ্ট বুথে গিয়ে দেয়া কার্ডটিতে ঢোকাতে হবে টাকা, আর বাড়ির আঙিনায় বসানো মিটারে কার্ডটি রিচার্জ করলেই টাকার পরিমাণে পাওয়া যাবে গ্যাস। মিটার ইনস্টলেশনের সাথে সাথে গ্রাহকদেরকে আমরা একটা কার্ড দেব। কার্ডটা রিচার্জ করার জন্য রিচার্জ সেন্টার থাকবে। টাকা যখন শেষ হয়ে যাবে গ্রাহক ওই রিচার্জ সেন্টারে যে টাকা রিচার্জ করে নিয়ে আসবে কার্ডে। এদিকে এই পদ্ধতি গ্রাহক বান্ধব উল্লেখ করে এর নানা সুবিধার কথা জানালেন তিনি। প্রায় আমাদের 6 লক্ষ আবাসিক গ্রাহক আছে, সবগুলোকে যখন আমরা প্রিপেড মিটারের আওতায় আনতে পারলে আমাদের অনেক গ্যাস সাশ্রয় হবে। তো গ্যাস সাশ্রয় হলে তো এগুলো আমরা অন্যদিকে সংযোগ অবশ্যই ইনশাল্লাহ দিতে পারবো। চট্টগ্রামে আবাসিক ও বাণিজ্যিক মিলে গ্রাহক সংখ্যা 6 লাখ। প্রাথমিকভাবে নাসিরাবাদ ও খুলশী আবাসিক এলাকায় বসানো হবে 3000 গ্যাসের প্রিপেইড মিটার। পর্যায়ক্রমে চাঁদগাঁও, খুলশী ও চকবাজার সহ নগরীর 60,000 গ্রাহক আসবে এই সেবার আওতায়। সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 15 বছর পূর্ণ করলেন মাশরাফি। দীর্ঘদিন টাইগারদের হয়ে খেলবেন ম্যাচ, প্রত্যাশা সাবেক ও বর্তমান সতীর্থদের। জনপ্রিয়তা ও চাহিদা বাড়ায় ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ট্রিপ বাড়ানোর সঙ্গে সঙ্গে ইমিগ্রেশন শুধু ঢাকা ও কলকাতা রেল স্টেশনে করলেই চলবে। আগামী জানুয়ারি থেকেই নতুন ইমিগ্রেশন সিস্টেম চালু হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া পরীক্ষামূলকভাবে চালু করা হবে খুলনা কলকাতা ট্রেন সার্ভিসও। এক্ষেত্রে যাত্রী সেবার মান উন্নত করার তাগিদ বিশেষজ্ঞদের। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। 2008 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সরাসরি যাত্রীবাহী ট্রেন সার্ভিস চালু হয়। প্রথম দিকে যাত্রী সংখ্যা কম থাকলেও বর্তমানে চাহিদা বেড়েছে। এই কারণে উভয় দেশ ট্রেনের আসন সংখ্যা বাড়ায়। তাতেও চাহিদা পূরণ না হওয়ায় ট্রিপের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয় দুদেশের সরকার। সেই সাথে সহজ করা হচ্ছে ইমিগ্রেশন চেকিং এর নিয়ম কানুনও। আমরা ইন্ডিয়ান কর্তৃপক্ষের সাথে গত 8 থেকে 10 অক্টোবর যে IGRM মিটিং হয় সেখানে সিদ্ধান্ত নিয়েছি এটা আর একটা দিন বাড়িয়ে দেওয়া। এটা ইন্ডিয়ান রেক দিয়ে বাড়ানো হবে। ইমিগ্রেশনটা হবে এন্ড টু এন্ড, অর্থাৎ এখন মনে করেন যে ঢাকা স্টেশনে যে কাস্টমস ইমিগ্রেশন হয় আবার কাস্টমস ইমিগ্রেশন কলকাতাতে হবে। এদিকে চাহিদা থাকায় খুলনা ও কলকাতা রুটে ট্রেন সার্ভিসও চালু হবে জানুয়ারিতে। প্রাথমিক পর্যায়ে সপ্তাহে একদিন এই ট্রেন চলাচল করবে বলে জানান রেলওয়ের মহাপরিচালক। ফাইনালি আমরা ভারতীয় কর্তৃপক্ষের রাজি করতে সমর্থ হয়েছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী জানুয়ারি থেকে এই খুলনা এবং কলকাতা এই ট্রেন যাত্রা হবে। এই ট্রেনটার স্টপেজটা আমরা একটা স্টপেজ রাখবো যশোরে। এদিকে কাস্টমস পরীক্ষার কাজটি ট্রেনের অভ্যন্তরী করলেই যাত্রী হয়রানি অনেকাংশ কমিয়ে আনা সম্ভব বলে অভিমত এই বিশেষজ্ঞের। একটা ট্রেনে 2-3 জন কাস্টমার লোক চলে আসে, তারা যদি সেখানে চেক করে এবং প্যাসেঞ্জাররা শুধু জাস্ট বসে থেকে ওইখানে হয়রানি হলো না, ট্রেন স্টেশনে নেমে তারা তাদের মতো তারা চলে গেল। এটা আজকাল বিশ্বের সব ইন্টারন্যাশনাল এই ট্রেন সার্ভিসগুলোতে এগুলো চালু হয়ে গেছে। বর্তমানে বুধ, শুক্র ও রবিবার ঢাকা থেকে মৈত্রী এক্সপ্রেস কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং কলকাতা থেকে মঙ্গল, শনি ও সোমবার ট্রেন ঢাকায় আসে। আর নতুন ট্রেনটি কলকাতা থেকে শুক্রবার ও ঢাকা থেকে শনিবার ছাড়বে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসী ও স্থানীয়দের সঙ্গে চিনিকল শ্রমিকদের সংঘর্ষের একদিন পর এই এলাকার আদিবাসী পল্লীতে হামলা ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাদারপুর ও জয়পুর গ্রামের আদিবাসী পল্লীর বাসিন্দারা এ অভিযোগ করেছেন, তবে এ ঘটনা অস্বীকার করেছে পুলিশ। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আখ কাটাকে কেন্দ্র করে গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে আদিবাসী ও স্থানীয়দের সংঘর্ষ ও উচ্ছেদের পরদিন এলাকার আদিবাসী পল্লীতে লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার সকালে সাপমারা ইউনিয়নের মাদারপুর ও জয়পুর গ্রামের আদিবাসী পল্লীর বিভিন্ন বাড়িঘরে এই লুটপাট চলে। এ সময় ভিটেমাটি ছাড়া করার হুমকিও দেয়া হয় বলে অভিযোগ তাদের। এ ঘটনার পর আদিবাসী পল্লীগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ সময় নিরাপত্তার অভাবে ঘরবাড়ি ছেড়ে যান অনেকে। লুট হচ্ছে ঘর বাড়িগুলা, গরু নিয়ে যাচ্ছে, বুকরি নিয়ে যাচ্ছে, ভেড়া নিয়ে যাচ্ছে, টিন নিয়ে যাচ্ছে। দফা দফা আসতেছে, আমদাও নিয়ে আমার ছোটাবি মারবি ঝাবে ঝাবে আসতেছে। আমরা মিলের জায়গা যাইনি,
আর বাড়িও করে নেই ওইদিকে। তার সপ্তাহ আমাদের বাড়ি এই হাঁস মুরগিগুলো এই যে বাড়ির ধার থেকে ধরে নিয়ে গেছে। এ ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। যারা এখানে উদ্বাস্তু, যাদের এখানে বাড়ি ঘর নেই, তাদেরকে অতি সত্বর এখানে পুনর্বাসন করা হবে। তবে আদিবাসী পল্লীতে লুটপাটের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। ওই গ্রামের যারা গণ্যমান্য ব্যক্তি, কমিউনিটি পুলিশিং এর লোকজন এবং আমাদের পুলিশের যেগুলো ডিএসবির লোকজন আছে, কোনো গরু বা কোনো ছাগল কারো নিয়ে যায়নি। এমনিতে কেউ আতঙ্কগ্রস্ত হয়েছে কিনা এই ধরনের কোনো অভিযোগও আমরা পাইনি। রোববার গোবিন্দগঞ্জের কাটামোড়ে আখ কাটা নিয়ে রংপুর সুগার মিলের শ্রমিক কর্মচারী ও আদিবাসীদের মধ্যে সংঘর্ষে 7 পুলিশ সদস্য সহ 15 জন আহত হন। গত 8 মাস ধরে রংপুর সুগার মিলের 1842 একর জমি নিজেদের বলে দাবি করে আসছে স্থানীয় বাঙালি এবং আদিবাসীরা। সময় সংবাদ, গাইবান্ধা। পাবনায় জিঙ্ক সমৃদ্ধ ব্রি 72 ধানের বাম্পার ফলন হয়েছে। এ ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা। চলতি মৌসুমে পরীক্ষামূলকভাবে 60 বিঘা জমিতে এ জাতের ধানের আবাদ করা হয়। এ প্রকল্পে কৃষি বিভাগকে সহযোগিতা করেছে বেসরকারি সংস্থা হারভেস্ট প্লাস বাংলাদেশ। জেলা কৃষি বিভাগ জানায়, পরীক্ষামূলক চাষে বিঘা প্রতি গড়ে 20 মণ ধান উৎপাদন হয়েছে। এদিকে কৃষি কর্মকর্তারা জানান, স্বল্প খরচে ফলন ভালো হওয়ায় ব্রি 72 ধান আবাদে আগ্রহী হচ্ছেন কৃষকরা। বিপিএল এর খবর। আজ থেকে নতুন সূচিতে শুরু হচ্ছে বিপিএল এর চতুর্থ আসর। উদ্বোধনী ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস। ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। আরেক ম্যাচে সন্ধ্যে 7টায় ঢাকা ডায়নামাইটস লড়বে বরিশাল বুলসের বিপক্ষে। গেলবার তারকা সমৃদ্ধ দল না গড়েও দলীয় চেষ্টা ও মাশরাফির অধিনায়ক করতে দুর্দান্ত শিরোপা জয় করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার দলে আছেন শেহজাদ, মাশরাফি, নারায়ণ, ইমরুল, ইমাদ, ওয়াসিমের মতো তারকারা। অন্যদিকে গেল আসরে তামিম ইকবাল দুর্দান্ত ব্যাটিং করলেও ষষ্ঠ হয়ে শেষ হয়েছিল চিটাগং ভাইকিংসের বিপিএল মিশন। এবার দলে ক্রিস গেইল, নবী, তাসকিন, শুভাশিস, রাজ্জাক, সাকলাইনরা থাকায় ব্যর্থতা ভুলে শিরোপা জেতার স্বপ্ন দেখছে তামিমের ভাইকিংস। এছাড়া আসরের দ্বিতীয় ম্যাচেই শক্তিশালী ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামবে বরিশাল। মুশফিকুর রহিম এবারের দলটির অধিনায়ক। যে কোনো দলের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন আলামিন, আবু হায়দার, কামরুল, থিসেরা ফেরেরা, ব্রাফেট ও এমরিটরা। আর ঢাকা ডায়নামাইটসের সাঙ্গাকারার পরিবর্তে এবার নেতৃত্ব দেবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জয়বর্ধনে নাসির, রবি বোপারা, এভিন লুইস, ডোয়াইন ব্রাভো, তানভীর, মেহেদিদের নিয়ে কাগজে কলমে বেশ শক্তিশালী দল গড়েছে ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও বাস্তবে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ। আইনের প্রয়োগ ও সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের তাগিদ বিশ্লেষকদের। গ্যাসের অপচয় রোধে বন্দরনগরী চট্টগ্রামে চালু হতে যাচ্ছে প্রিপেইড মিটার। সংকট নিরসনের পাশাপাশি উপকৃত হবেন গ্রাহকরা, দাবি কর্তৃপক্ষের। নানা কারণে কমছে সমুদ্রগামী দেশীয় জাহাজের সংখ্যা। বিদেশি জাহাজ ভাড়ায় বছরে ব্যয় হয় প্রায় 40,000 কোটি টাকা। নীতিমালা পরিবর্তনের দাবি। আর কয়েক ঘন্টা পরে শুরু হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ। শেষ মুহূর্তের জরিপে এগিয়ে হিলারি। এবং পরিবর্তিত সূচিতে আজ শুরু হচ্ছে বিপিএল। প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ বরিশাল বুলস। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।